আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের বাংলা দ্বিতীয় পত্র এসএসসির এমসিকিউ সিরিজের তৃতীয় ক্লাস। তোমরা একটু যুক্ত হও। আমরা এতদিন যা যা পড়ছি সেটা সম্পর্কে একটু আলোচনা করে দিই যে আমরা কোন পরিস্থিতিতে বা কোন পর্যায়ে এখন আছি। তো আমরা যখন এসএসসি এই সিরিজটা চালু করি আর কি, এটা একটা পাবলিকের জন্য বা তোমরা বলতে পারো যে অনলাইন ফ্রি ক্লাস আর কি, ঠিক আছে? তো এটার উদ্দেশ্যটা কি ছিল যে আমি তোমাদেরকে বাংলা বিজিএস এই 300 মার্ক, বাংলায় 200, বিজিএস 100 মার্ক বহু নির্বাচনী সিরিজটা দিব, কারণ বাচ্চারা এটাতে একটু বেশি প্যারা খায়। আর টেস্ট পেপার সলভ করবো, সোজা বাংলায় টেস্ট পেপার। আমি প্রতিদিনই এটাই করতেছি এখন, ঠিক আছে? তো দেখো, আমি এটা বাংলা দ্বিতীয় পত্র দিয়ে শুরু করছিলাম, তাই না? বাংলা সেকেন্ড পেপার। আচ্ছা, এখন এই যে বাংলা সেকেন্ড পেপার দিয়ে যখন শুরু করলাম, আমাদের প্রথম ক্লাসটা কিসের উপরে ছিল? যারা ফলো করছো ক্লাসগুলা তারা খুব সুন্দর বলতে পারবা যে আমাদের প্রথম ক্লাসটা আমরা নেই হচ্ছে চ্যাপ্টার কিসের উপরে, সরি 1 মিনিট, আমরা নেই হচ্ছে চ্যাপ্টার 5, 6 এবং 7-এর উপরে। এটা ছিল আমাদের ফার্স্ট ক্লাস। আজকে আমাদের তৃতীয় ক্লাস। সেকেন্ড ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম গতদিন, মনে আছে তোমাদের? আমরা আলোচনা করি হচ্ছে চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9 এবং চ্যাপ্টার 10 নিয়ে। আজকের আলোচনাটা 3টা চ্যাপ্টার নিয়ে না, আজকের আলোচনাটা 2টা চ্যাপ্টার নিয়ে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে চ্যাপ্টার 11 এবং চ্যাপ্টার 12, চ্যাপ্টার 11 এবং চ্যাপ্টার 12। ওকে, আজকে তৃতীয় অংশ। তো একটু বলে দিই, চ্যাপ্টার এই যে 11 আর 12 এর নামও তোমরা জানো সবাই। চ্যাপ্টার 11 হচ্ছে প্রত্যয় দিয়ে শব্দ গঠন বা প্রত্যয়। আচ্ছা, আর চ্যাপ্টার 12 হচ্ছে সমাস। মজার বিষয় হচ্ছে তোমরা অনেকেই হয়তো জানো না, তোমরা কয়দিন পর ইন্টারমিডিয়েটে উঠবে এইটা জানো, কিন্তু ইন্টারমিডিয়েটে উঠলে বাংলা যে সেকেন্ড পেপার, হ্যাঁ, ইন্টারমিডিয়েট বাংলা দ্বিতীয় পত্র 100% রিটেন। এটা কি তোমরা জানো যে 100%ই আমাদের লিখিত থাকে ওখানে? লিখিত মানে কোনো এমসিকিউ নাই, ঠিক আছে? লিখিত, যার ভিতরে 30 নাম্বার ব্যাকরণ অংশ, 30 হচ্ছে আমাদের ব্যাকরণ, আর 70 মার্ক একদম ধরো নির্মিতি অংশ, ঠিক আছে? নির্মিতি। আচ্ছা, এটা একটু জানায় রাখলাম তোমাদেরকে। হ্যাঁ, এটা বলার উদ্দেশ্য হচ্ছে ইন্টারমিডিয়েটে উঠলে কমন কিছু টপিক পাবা। তোমরা যেরকম ব্যাকরণের টপিক পাইছিলা হচ্ছে এবার এসএসসিতে প্রায়, এবার না, নর্মালি তোমাদের বইতে প্রায় 39টা টপিক আছে বাংলা সেকেন্ড পেপারে। আর যদি আমরা ওই হচ্ছে বিপরীত শব্দ, তারপরে শব্দজোড়, প্রতিশব্দ কিংবা বাগধারা ধরি, তাহলে 44টা চ্যাপ্টার হয়। কিন্তু ইন্টারমিডিয়েটে ব্যাকরণের যে পার্টটা, সেই পার্টটা কিন্তু খুব ছোট, মাত্র 6টা টপিক পড়তে হয় আমাদের, বা 6টা কোয়েশ্চেন আমাদের পড়তে হয়, ঠিক আছে? যার ভিতরে এসএসসির সাথে সামঞ্জস্যপূর্ণ টপিকগুলো হচ্ছে এই যে উপসর্গ, প্রত্যয় আর সমাস। তো উপসর্গ এসএসসি লেভেলে যতটুকু এমসিকিউ প্রয়োজন গতদিন আমরা সলভ করছি, আজকে আমরা প্রত্যয় এবং সমাসটা সলভ করব, ঠিক আছে? তো আমি একটা টেস্ট পেপার তোমাদের সামনে নিয়ে রাখছি, এই যে দেখো, যে কোনো টেস্ট পেপার তোমাদের সামনে থাকতে পারে, ঠিক আছে? স্যার আপনার নাম্বার দিবেন প্লিজ। বলো, ব্যক্তিগত নাম্বার দেওয়াটা কি উচিত? তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তোমরা একটা কাজ করতে পারো, আমাদের পেজে নক দিতে পারো বা আমাকেও নক দিয়ে রাখতে পারো। বাট নক দিলে সরাসরি কি চাচ্ছ এটা বললে আমার সুবিধা হয়, কারণ অনেকেই তো মেসেজ পাঠায়, দেখা যায় যে ম্যাক্সিমাম পরে হ্যালো ভাইয়া কেমন আছেন, হাই, তো পরে আসলে প্রাসঙ্গিক কোনো আলোচনা হয় না। তো তোমার যেটা প্রয়োজন আমাকে মেসেজ দিয়ে রাখতে পারো সরাসরি। এবার আমি একটু ফার্স্ট লাইভ অনেকের, আমি একটু দাঁড়াও, আমার গ্রুপে একটু শেয়ার করে নিই খেলি। 1 মিনিট, হ্যাঁ, সরি। ওকে, 1 মিনিট, আমি জাস্ট গ্রুপে একটু শেয়ার দিই। ওকে, ঠিক আছে। তো সবাই রেডি? সবাই রেডি? আচ্ছা, একটু শুরু করলাম আমরা। দেখো, প্রথমত প্রত্যয় থেকে অনুশীলনীর যেই সব এমসিকিউ আছে সেটা আমাদের সিরিয়ালে আগে আসে। একটু খেয়াল করো, বলছে কি যে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদেরকে কি বলে?
তো এখান থেকে তোমরা যে জিনিসটা পড়ে রাখবা তোমাদের এসএসসির জন্য, আমি একটু বলি, তোমরা লেখো, সূত্রটা দেখবা। হ্যাঁ, মনে রাখো, এই যে একটা ধাতু, ধাতু মানে কি বলতো? ধাতু মানে হচ্ছে ক্রিয়াপদের মূল অংশ। ধাতু মিন্স ক্রিয়াপদের মূল অংশ। আচ্ছা, মনে রাখবা, ধাতুর সাথে যেই প্রত্যয়টা যুক্ত হয়, হ্যাঁ, ধাতুর সাথে যে প্রত্যয়টা যুক্ত হয় সেটাকে কি বলি আমরা? সেটাকে আমরা বলি কৃৎ প্রত্যয়। তাহলে একটা ধাতু এবং কৃৎ প্রত্যয় মিলে যেই নতুন শব্দটা তৈরি হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি কৃদন্ত পদ। কৃদন্ত পদ। ওকে, মনে থাকবে? অর্থাৎ ধাতু বা ক্রিয়ামূলের সাথে যে প্রত্যয়টা যুক্ত হয় সেটাকে আমরা বলি কৃৎ প্রত্যয়, এবং কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে আমরা বলি হচ্ছে কৃদন্ত পদ। এসএসসি লেভেলে অ্যাটলিস্ট এতটুকু তোমরা জেনে গেছো এতদিনে। এবার একটু দেখো, মনে রাখবা শব্দমূল, হ্যাঁ, শব্দমূল বা নাম প্রকৃতি যেটাকে বলি, শব্দমূলের সাথে ধাতু ব্যতীত মূল অংশ, সেটার সাথে যে প্রত্যয়টা যুক্ত হয় সেই প্রত্যয়টাকে আমরা কি প্রত্যয় বলি বলতো? সেটাকে আমরা বলি তদ্ধিত প্রত্যয়, তাই না? তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, এই তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে আমরা কি বলি বলতো? এইটাকে আমরা বলি তদ্ধিতান্ত পদ। তদ্ধিতান্ত পদ। এইটা একটু মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে? এইটা একটু মনে রাখতে হবে। এই দুইটা সূত্র একটু মনে রাখবা, এখান থেকে একাধিক এমসিকিউ তোমরা পাবা। এখন আমাদেরকে প্রশ্ন করছে, দেখো কি প্রশ্ন করছে আমাদের। বলছে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদেরকে কি বলা হয়? এই দেখো ধাতু, এই দেখো ধাতু, ধাতুর পরে যে প্রত্যয়টা যুক্ত হয়েছে এটাকে কি বলি? এটাকে আমরা কৃৎ প্রত্যয় বলি। ঠিক আছে, ডান, ক্লিয়ার, ডান। এখন কৃৎ প্রত্যয় সাধিত শব্দটাকে আমরা কি বলি বলতো? কৃৎ প্রত্যয় যুক্ত নতুন শব্দকে আমরা বলি কৃদন্ত পদ। ডান। আর তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দকে আমরা বলি তদ্ধিতান্ত পদ। একসাথে চারটা জিনিস পড়ে ফেললাম। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে? আমরা জানি তদ্ধিতান্ত পদ বলে। এবার একটু দেখো তো নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ? এখন তদ্ধিতান্ত শব্দ হতে হলে কি হয়? শব্দ মূল থাকতে হয়, তাই না? এক ধরনের প্রকৃতি, এটাকে নাম প্রকৃতি বলা হয়। আচ্ছা, এর সাথে তদ্ধিত প্রত্যয় যুক্ত হলে তদ্ধিতান্ত পদ হয়। একটু দেখো, খেলনাকে যদি আমি ভাঙাই আমি কি পাবো বলতো? আমি একটা ধাতু পাবো, খেল, এই ধাতুটা পাবো। সো এই ধাতু রিলেটেড কোনো শব্দ তো তদ্ধিতান্ত পদ হতে পারে না। এবার দেখো তো পরা, এখানে অবশ্যই পর নামক একটা ধাতু পাবো আমরা। পর যোগ আ ইজ ইকুয়াল টু পরা, তার মানে এটাও তো ধাতু, এটা তো তদ্ধিতান্ত পদ হতে পারে না। গমন, এখানকার ধাতুটা কি বলতো? গম। এখন অনেকে বলতে পারো ভাই উপরে আপনি এরকম একটা রুট সাইন কেন দিচ্ছেন? এটা আসলে ধাতু চিহ্ন, এটা তোমাদের বইতে নাই, বাট ধাতুকে প্রকাশ করার জন্যই ধাতু চিহ্নটা দিতে হয়। এটা ইন্টারমিডিয়েট উঠলে দেখবা। তো আমার যেহেতু পড়াইতে পড়াইতে অভ্যাস হয়ে গেছে ধাতু চিহ্নটা দেওয়া, এটা তোমরা আপাতত স্কিপ করতে পারো, কারণ এসএসসি লেভেলে ধাতু চিহ্নটা আর কি ইউজ করা নাই তোমাদের বইতে। তাহলে আমি দেখতে পারতেছি যে খেলনা, এইটা একটা তদ্ধিতান্ত পদ হতেই পারে না, এটা একটা কৃদন্ত পদ। এটা কি? এটা একটা কৃদন্ত পদ। আবার এইটা কি? এইটাও একটা কৃদন্ত পদ। হ্যাঁ, কৃদন্ত পদ, এইটাও একটা কৃদন্ত পদ। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার হচ্ছে এইটা। কারণ এটাকে যদি আমি ভাঙাই, দেখো আমি শব্দটা পাবো নগর যোগ অ। নগর যোগ অ। অবশ্যই নগর কিন্তু কোনো ক্রিয়ামূল না। নগর কি ক্রিয়ামূল? এটা কখনোই কোনো ক্রিয়ামূল হতে পারে না। ক্রিয়ামূল না। যদি ক্রিয়ামূল না হয় তাহলে অবশ্যই এটা শব্দ প্রকৃতি হবে আর কি। এবার একটু দেখো, পরবর্তী প্রশ্নের দিকে আসি আমরা। নিচের কোনটির নিজস্ব অর্থ আছে? দেখো আমি যদি একটা প্রত্যয়ের উদাহরণ দেই, এখানে দিলাম বাঘ যোগ আ, তাহলে আ তো প্রত্যয়, এটার কি নিজের কোনো অর্থ আছে? এটা তো কোনো অর্থ নাই। আ এর অর্থ আছে, প্রত্যয় তো পরে বসে, মূল শব্দের পরে বসে, অর্থ নাই। উপসর্গতা আগে বসে, তাই না? তাহলে আমি দিলাম হচ্ছে, চিন্তা করো, হার। হ্যাঁ, হার। এটার আগে যদি আমি প্রহার দেই, মানে প্রহার মানে কাউকে আঘাত করা বা মারা, তাহলে শুধু প্রয়ের কি কোনো অর্থ আছে? নাই। তার মানে উপসর্গ অ্যান্সারটা হচ্ছে না, প্রত্যয় অ্যান্সারটা হচ্ছে না। এবার একটু দেখো তো, বচন। বচন তো একটা লগ্নক, এটা তো পদের সাথে যুক্ত থাকে। এটা তো একটা লগ্নক, এটা পদের সাথে যুক্ত থাকে, তাই না? তাহলে অ্যান্সার কি আসতেছে? শব্দ। এইটার তো একটা অর্থ থাকে, এইটার নিজস্ব অর্থ আছে, অর্থ আছে। তার মানে অ্যান্সার আসতেছে গ। ঠিক আছে, অ্যান্সার আসতেছে গ। এবার একটু দেখো, নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? দেখো তো, বিবাহিত, এখানকার মূল শব্দটা কি? বিবাহ। আরে হ্যাঁ, পাগলামি, এখানকার মূল শব্দটা কি বলতো? পাগল।
গোল। আচ্ছা, এই দেখো পাগল। এবার একটু দেখো তো দৈনিক, এখানকার মূল শব্দটা কি বলতো? দিন যোগ ইক, তাই না? দিন। তাহলে বলছে কোনটা কৃদন্ত পদের উদাহরণ? কৃদন্ত পদে মাস্ট কোন জিনিসটা থাকে, কে বলতে পারবা? কৃদন্ত পদে তো একটা ধাতু থাকে, ধাতু বা ক্রিয়ার মূল অংশ থাকে। তাহলে এইটা কি ক্রিয়ার মূল অংশ? না। এইটা কি ক্রিয়ার মূল অংশ? না। এটা তো আস্ত একটা পদ। এইটা কি ক্রিয়ার মূল অংশ? না। তাহলে অ্যান্সার কোনটা হবে? অবশ্যই এইটা হবে, কারণ ওই তিনটা হচ্ছে না। তাহলে এখানে ক্রিয়ার মূল অংশটা কি? এই যে ভাজ যোগ ই। ওকে, ডান। এইবার একটু দেখো তো নিচের কোনটা উয়া প্রত্যয় যোগে গঠিত শব্দ? উ আ মানে রস্য উ তারপর আ। দেখো লাগোয়া, এখানে তো ও আ, তাই না? ও। আচ্ছা, ঘরোয়া সেম। তার মানে এখানেও তো আমরা দেখতেছি ও আ, আর এখানে তো আমরা দেখতেছি ওয়ালা, ওয়া লা। তাহলে একটু দেখো তো এই যে পড়ুয়া, এই যে পর ধাতুটা কিন্তু এই যে পর, তার সাথে কি উ আ। তার মানে অ্যান্সার আসতেছে কোনটা? এটা। হ্যাঁ, অ্যান্সার আসতেছে এটা। ভেরি গুড। স্যার এই পিডিএফ পাবো কোথায়? ক্লাস শেষে দিয়ে দিব। হ্যাঁ, এবার একটু দেখো অবজ্ঞা অর্থে। অবজ্ঞা মানে কি? অবজ্ঞা মানে আসলে নিন্দা করা অর্থে বা অপমান অর্থে। এইটা তোমাদের বইয়ের, তোমরা যদি এই জায়গাটায় আসো একটু খেয়াল করো, তোমরা এই অংশটা খুব ভালো মতো পড়বা, এই অংশটা। হ্যাঁ, এখন শেষ সময় তো আসলে সময় অনেক আছে, বাট প্রিপারেশনটা তোমরা আসলে কখন যে সিরিয়াস ভাবে নিবা আল্লাহ পাক জানে। দেখো এই যে বইয়ের এইখানে একটা প্যারা আছে, এটা খুব ভালো মতো পড়বা তোমরা, খুব ভালো মতো। একটু পরে বুঝাই দিচ্ছি। দেখো তো এখানে আমাদের কি বলছে? এখানে আমাদের বলছে অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহৃত হয়েছে? অবজ্ঞা, হ্যাঁ, অপমান করছি। দেখো গেও, গেও মানে কি? যে গ্রামে থাকে, থাকা মানে সংশ্লিষ্ট, গ্রামের সাথে রিলেটেড। তার মানে এইটা তো হতে পারে না, এইটা হবে সংশ্লিষ্ট অর্থে, সংশ্লিষ্ট অর্থে। আচ্ছা বেতো, বেতো মানে কি? বাত একটা রোগ, বাত থেকে বেতো, তার মানে এটা রোগাক্রান্ত অর্থে। এটা হচ্ছে রোগাক্রান্ত। এইভাবে পড়বা, যে যেই গাইড পড়ো, যেই টেস্ট পেপার পড়ো, একবারে 4টা অপশন এলিমিনেট করে পড়বা। দেখো তো কানাই, কানাই শব্দটা কিন্তু আদর অর্থে, আদর, শ্রীকৃষ্ণকে আদর অর্থে আমরা বলতাম কানাই। এবার একটু দেখো তো চোর থেকে চোরা, তার মানে অ্যান্সার আসবে এটাই। চোর থেকে কি হইছে? চোরা। এইটা অবজ্ঞা অর্থে। এবং এই পার্টটা তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ। 9টা বোর্ডের ভিতরে অ্যাটলিস্ট 6টা বোর্ডের কোয়েশ্চেন দেখবা যে শুধু এই পার্ট থেকে করছে। হ্যাঁ, 6টা বোর্ড অ্যাটলিস্ট। তোমরা টেস্ট পেপার অ্যানালাইসিস করেও দেখতে পারো, এমনি এমনি তো আর বলতেছি না। এবার দেখো, ডান এতটুকু? সবার ডান? ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক। এবার 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 এখানে আসি আমরা। হ্যাঁ, এবার দেখো আরো প্র্যাকটিসটা আমরা বাড়াই, প্র্যাকটিসটা বাড়াই। ওকে, যেসব প্রত্যয়ের নাম, যেসব প্রত্যয় নাম শব্দের শেষে যুক্ত হয়। নাম শব্দ মানে কি? আমরা জানি যে প্রকৃতি 2 প্রকার। প্রকৃতি মানে শব্দের মূল অংশ। হ্যাঁ, একটাকে আমরা বলি নাম প্রকৃতি, আরেকটাকে আমরা কি বলি বলতো? একটাকে বলি ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির অপর নামই কিন্তু ধাতু। এবার দেখো ক্রিয়ামূল ব্যতীত যে শব্দগুলো আমরা প্রকৃতি হিসেবে পাই সেটাই নাম প্রকৃতি। ঠিক আছে, এটা তো আমরা ইজিলি বুঝতে পারতেছি। এবার একটু খেয়াল করো, যেসব প্রত্যয় নাম শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে। ওই সেম একটা উদাহরণ দিলাম, ধরো এই যে বাঘ, এটা তো নাম শব্দ, এটা একটা বিশেষ্য পদ না, নাম পদ না? এটার পরে একটা প্রত্যয় যুক্ত হইছে, তার মানে একটু খেয়াল করো, এটা হচ্ছে নাম প্রকৃতি। নাম প্রকৃতির সাথে যে প্রত্যয়টা যুক্ত হয় সেটাকে আমরা বলি তদ্ধিত প্রত্যয়, তাই না? আচ্ছা, এবং এই তদ্ধিত প্রত্যয় এবং নাম মানে কি বলে, প্রকৃতি মিলে যেই পদটা তৈরি হলো নতুন, এটাকে আমরা বলি তদ্ধিতান্ত পদ, তাই না? তদ্ধিতান্ত পদ। তাহলে এইবার আসো, গঠন করে তাকে আমরা কোন প্রত্যয় বলি, তাই তো? এই যে তদ্ধিত প্রত্যয়। ক্রিয়া প্রকৃতির সাথে কোন প্রত্যয় যুক্ত হয়? কৃত প্রত্যয় যুক্ত হয়। কেমনে? চিন্তা করে, এখানে একটা শব্দ দেওয়া হয়েছে চলন্ত। এই চলন্তকে যদি বিশ্লেষণ করি আমি কি পাবো বলতো? আমি পাবো চল যোগ অন্ত। তাহলে এই যে এই অন্তটা কিন্তু কৃত প্রত্যয়, মানে ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটাকে আমরা বলি কৃত প্রত্যয়। তাহলে অ্যান্সার আসতেছে কৃত প্রত্যয়। পরবর্তী কোশ্চেনের দিকে একটু আসো। কৃত প্রত্যয় সাধিত পদকে কি বলে? কৃদন্ত পদ বলে। তার মানে এই চলন্ত শব্দটা একটা কৃদন্ত পদ ছিল, কৃদন্ত পদ। ওকে, আচ্ছা, বোর্ডের এরকম মাথা নষ্ট কেন হয়ে গেল বলতো? বোর্ডের এরকম মাথা নষ্ট হইলো কেন? আচ্ছা ওয়েট, ওর মাথা নষ্ট হয়ে গেলে আমাদেরই বিপদ। আচ্ছা ফাইন। এবার একটু দেখো, নিচের কোনটি
দেখা যায়? আরেকটু বড় করা লাগবে না? আরেকটু ছোট করি, বেশি বড় করলে আবার ল্যাগ করবে। দেখো এবার কি বলছে, সবাই একটু মনোযোগ দিও। নিচের কোনটি কৃত প্রত্যয় সাধিত শব্দ? কৃত প্রত্যয়, আচ্ছা মানে তোমার হচ্ছে এখানে ধাতু থাকবে, তাই তো? বুদ্ধি, এইটা কি কৃত প্রত্যয় সাধিত শব্দ? বুদ্ধি, এটা তো একটা মূল শব্দ। দয়াবান, এখানে দয়া, এটা অবশ্যই ক্রিয়ার কোনো মূল অংশ না। জ্ঞানবান, এখানে জ্ঞান, এটাও অবশ্যই ক্রিয়ার কোনো মূল অংশ না। তার মানে এটা হলো না, এটা হলো না, এটা হলো না, অ্যান্সার আসবে বর্ধমান। বর্ধমান, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তো দোলনা এর প্রকৃতি প্রত্যয় কোনটা? দোলনা, আচ্ছা দোলনার প্রকৃতিটা এই একটা ধাতু, হ্যাঁ, আর প্রত্যয়টা হবে ধাতুর সাথে, তো কৃত প্রত্যয় যুক্ত হয়। আচ্ছা ফাইন, এবার একটু দেখো কোনটা হবে। তোমাদের বইতে একদম শুরুর প্যারাতে উদাহরণটা দেওয়া আছে। দোলনা শব্দটা আসছে দুল, এই ধাতুটা থেকে, দুল যোগ অনা, দুল যোগ অনা, এটা আছে? এটা না, ও এটাই তো, এটা অ্যান্সার। ওকে, দিল না, দোল না, দিল অনা, এটা হবে না। আই প্রত্যয় যোগের শব্দ কোনটা? একটু দেখো, পাক রাও, এখানে তো আও বুঝাই যাইতেছে, পাকর যোগ আও, হ্যাঁ এটা না। ডুবন্ত, অন্ত, পদের শেষে ডুব যোগ অন্ত আছে। শুনানি, আনি, তাই না? এখানে কি আছে? আনি, শুন যোগ আনি, তার মানে আমাদেরকে বলছে আই, এটাও হলো না, এটাও হলো না, এটাও হলো না, তার মানে মূল শব্দ এটা হবে, ঢাকাই, এটা কারেক্ট অ্যান্সার। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্যটা কি বলতো? নতুন শব্দ গঠন করা, এটা হবে কারেক্ট অ্যান্সার, নতুন শব্দ গঠন করা। এর পরেরটা কি বলতো? চলিষ্ণু, চল, এটা বুঝাই যাইতেছে যে চলিষ্ণু শব্দটা চল ধাতুটা থেকে আসছে, চল যোগ ইষ্ণু, ইষ্ণু, তাই তো? আচ্ছা এটা একটা ধাতু, তাহলে এবার একটু দেখো, এটা হচ্ছে না, এই দীর্ঘিকার তো না, এটা হচ্ছে না, উষ্ণু তো না, তার মানে এই যে চল যোগ ইষ্ণু, ইভেন সহিষ্ণু, এটাও সেম। এবার একটু দেখো নিচের কোন প্রকৃতি প্রত্যয়ের বিশ্লেষণটা সঠিক? ফাইন, এবার একটু দেখো তো, এ দেখো ভাজ যোগ দীর্ঘিকার দিছে, এটা যদি রস্যিকার দিত তাহলে হতো। চলিষ্ণু, এটা যদি রস্যিকার দিত তাহলে হতো। পঠ যোগিত, এই ইতোটাই এটা যদি রস্যিকার হতো তাহলে হতে পারত, কিন্তু তিনটাই যদি ভুল হয় তাহলে এটা কারেক্ট। মিশর যোগ ইও, ইও প্রত্যয়টা দীর্ঘইকার যুক্তই হয়। মিশরীয়, কিংবা ধরো এশীয়, হ্যাঁ এশীয়, কিংবা ধরো ভারতীয়, ভারতীয়, কিংবা ধরো ইউরোপীয়, ইউরোপীয়, হ্যাঁ এরকম, মঙ্গোলীয় ইত্যাদি, অস্ট্রেলীয়, বুঝা গেছে? আচ্ছা এরপরের কোশ্চেনটা দেখো তো, কর্তব্য। আচ্ছা কর্তব্য, বাংলা ধাতুটা কর, বাট কর্তব্য শব্দটা একটা সংস্কৃত ধাতু, মনে রাখবা যে কর ধাতু, এটা বাংলা রূপ, এটা হচ্ছে করের বাংলা রূপ, ওকে, বাংলা ধাতু। আর এটার যদি সংস্কৃত ধাতু বা তৎসম ধাতুর দিকে তাকায়, তবে ধাতুটা হচ্ছে ক্রি, ক্রি হচ্ছে সংস্কৃত ধাতু। তাহলে এইবার একটু আমাকে বলো তো, কর্তব্য শব্দে মূল শব্দটা তাহলে ক্রি হবে। এই যে ক্রি, ক্রি আছে কোনটাই কোনটাই, এটা তো না, এটা কৃত, এটা কৃত, তাহলে এই দুইটার ভিতরে যে কোনো একটা, ত্রিচ হবে না, ত্রিচ হবে না, তাহলে এই যে ক্রি যোগতব্য, এটা হবে রাইট অ্যান্সার, এটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে? ওকে ওকে ফাইন, এবার একটু দেখো তো কোন শব্দে প্রত্যয় অবজ্ঞা অর্থে হইছে। সো একটু আগে আমরা শব্দটা করছিলাম চোরা, এই দুইটা তোমাদের বইতে নাই, কানাই, এটা আদর অর্থে, এটা আদর অর্থে। আচ্ছা এবার এই পার্টটা তোমাদেরকে একটু বুঝাই দেই, হ্যাঁ অল্প অল্প একটু বুঝাই দেই, দেখো এই পার্টটা, হ্যাঁ এই পার্টটা একটু তাকাও। দেখো অবজ্ঞা কথাটার অর্থ প্রায় অপমান, হ্যাঁ অপমান, কিংবা ধরো আমি তাকে সম্মান কম দিচ্ছি। চোরা, চোরা মানে তো বুঝতেই পারতেছো, হ্যাঁ যেহেতু চোরা মানে কি, ও একটা অবজ্ঞা অর্থে আমি ওকে বললাম অপমান। আচ্ছা এইবার একটু খেয়াল করো, বৃহৎ অর্থে কি? বৃহৎ, এই যে ডিঙি থেকে ডিঙা, এটা বড় অর্থে, ডিঙা নৌকা, হ্যাঁ। আচ্ছা সদৃশ মানে কি? মতো, হ্যাঁ মতো, মানে দেখো বাঘ থেকে, বাঘ তো একটা প্রাণীর নাম, তাই না? বাঘ একটা প্রাণীর নাম, কিন্তু আমি যদি বলি বাঘা, লোকটা খুব বাঘা, তার মানে ব্যাপারটা এরকম হয় না যে বাঘের মতো, হ্যাঁ বাঘের মতো, লাইক মি,
বাঘের মতো। আগত কথাটার অর্থ কে বলতে পারবা? আগত, আগত মানে আসছে, আসা, তাই না? কোনো দিক থেকে আসছে বা আসা। আমরা যখন বলি দক্ষিণা, দক্ষিণা বাতাস কোন দিক থেকে আসে বলো তো? উত্তর দিক থেকে আসে, পূর্ব দিক থেকে আসে, না পশ্চিম দিক থেকে আসে? অবশ্যই দক্ষিণ দিক থেকে আসে। তাহলে এই যে দক্ষিণ থেকে দক্ষিণা মানে দক্ষিণ থেকে বাতাসটা আসতেছে। এখন কানু মানে শ্রীকৃষ্ণ, তাকে আদর অর্থে আমরা বলি কানাই। জাত, ধরো ঢাকা, যারা ঢাকায় থাকে তাদেরকে আমরা ঢাকাই জাত বলি, ঢাকাই শাড়ি বলি। ব্যাপারটা বুঝছো? এটা জাত অর্থে। ভাব অর্থে কিরকম বলে না, ইতরামি কম কর, মানে ইতরের মতো ভাব দেখাইস না। বুঝা গেছে? তাহলে এই যে ভাব অর্থে ইতর থেকে ইতরামি। এবার একটু দেখো তো নিন্দা অর্থে জেঠা থেকে জেঠামি। এখন মনে রাখো, জেঠা তো ভালো, জেঠা মানে কি চাচা, হ্যাঁ এরকম না, বাপ চাচার মতো। তো দেখো অনেক সময় আমরা যদি বাপ চাচার মতো একটু মানে বিহেভ করা শুরু করি, বন্ধু বান্ধব বলে এই তুই পাকনামি করতেছিস, এত পাকনামি করা ভালো না। তো এই যে জেঠা, জেঠা থেকে জেঠামি, জেঠামি করিস না, তার মানে এটা বুঝাই যেতেছে যেটা পাকনামি অর্থে বা নিন্দা অর্থে প্রকাশ করা হইতেছে। এবার একটু দেখো ভাব অর্থে আরেকটা আছে, বাহাদুর থেকে বাহাদুরি। পেশা ডাক্তারি, কোন পেশায় আছো? ডাক্তারি পেশায় আছি। তারা ডাক্তার থেকে ডাক্তারি, এটা পেশা অর্থ বুঝাই যাইতেছে। এবার দেখো তো মালিক অর্থে জমিদারি রাখো তুমি তোমার, মানে কি মালিকানা দেখাচ্ছি আমি ওই জায়গায়, তাই না? উপকরণ অর্থে দেখো অনেক সময় বলে না জিনিসটা মেটে, মেটে, যে হাড়িটা মেটে হাড়ি, মানে মাটির তৈরি। উপকরণ অর্থে নৈপুণ্য অর্থে না থেকে নে, মানে যে নৌকাটা চালাইতে পারে। এবার একটু দেখো তো রোগগ্রস্ত অর্থে বাত হচ্ছে রোগের নাম, আর যে সেই রোগে আক্রান্ত তাকে আমরা বেত বলি। টাক থেকে টেকো, এটা যুক্ত অর্থে, তোমার মাথাটা টাক যুক্ত মানে চুলি নেই। আর লাস্টেরটা সংশ্লিষ্ট, সংশ্লিষ্ট মানে কি রিলেটেড, সে কোন জায়গা থেকে রিলেট করে? গ্রামের থেকে। গা মানে তো গ্রাম, হ্যাঁ গ্রাম। আর আমরা যারা একটু শহরে গুলশান বনানীর পশ পোলাপাইন আছে না, তারা গেও পোলাপাইন আমাদের মতো পোলাপাইনের পছন্দ করে না, আমরা তো গেও, ঠিক আছে? তাইলে এই চার্টটা একটু ভালো মতো তোমরা মনে রাখবা, ঠিক আছে? এই চার্টটা বহুত ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে এখানে একটু আসো, এখানে কি বলতেছে? ডিঙি শব্দের সাথে আ যুক্ত হওয়ার পর যখন শব্দটা দাঁড়ায় ডিঙা, তখন এটা কোন অর্থে ব্যবহার করা হয়? এটা আসলে বৃহদার্থে ব্যবহার করা হয়, বৃহৎ অর্থে। বৃহদার্থে আ তদ্ধিত প্রত্যয় ব্যবহার কোনটি? বৃহদার্থে প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দে? এটা তো বুঝাই যাইতেছে, এই যে ডিঙা, এটা তোমাদের বইতে নাই, এটাও নাই। আর বাঘা কি অর্থে বলো তো? সদৃশ অর্থে, সদৃশ বা সাদৃশ্য অর্থে। ওকে, এবার দেখো তো জাত অর্থে কোনটা? এই যে ঢাকায়, এটা তো অবজ্ঞা, চোরা তো অবজ্ঞা অর্থে, ঠিক আছে? ডিঙা এটা তো বৃহদার্থে, বৃহদার্থে। আর এই মেটে এটা তো উপকরণ অর্থে, উপকরণ অর্থে। দেখছো, একটা না এইভাবে সলভ করতে হবে আমাদের। ওকে, এবার একটু দেখো জাত অর্থে কোনটা? হ্যাঁ জাত অর্থে আয় হায় রে, এই যে পাবনা থেকে পাবনায়, এই প্রশ্নটা তোমাদের পড়া লাগবে না কারণ বইয়ের বাইরে থেকে আসছে, বাট আমরা যেহেতু জানি ব্যাপারটা, পাবনায় এটা তো জাতকেই বুঝাইতেছে। এবার একটু দেখো তো পরের কোয়েশ্চেনটা, এই যে শেষ, চোর শব্দে আ প্রত্যয় যুক্ত হলে তা কি প্রকাশ পায়? তা অবজ্ঞা প্রকাশ পায়। আর সাদৃশ্য অর্থে তোমাদের বইতে বাঘাটা আছে। এবার একটু দেখো তো প্রত্যয় যুক্ত হওয়ায় অবজ্ঞা অর্থে, দেখছো বারবার আসতেছে অবজ্ঞা, চোরা। গেও এটা তো সংশ্লিষ্ট অর্থে, আমাদের রাইট অ্যান্সার নিয়ে আর কোনো কাম নাই, কাম হচ্ছে রং অ্যান্সার নিয়ে, যেগুলো কেন রং। কানাই এটা আদরার্থে, আদরার্থে। আর বেতো এটা কি অর্থে বলতো? এটা রোগগ্রস্ত অর্থে, রোগাক্রান্ত অর্থে বা রোগগ্রস্ত অর্থে। পরবর্তী কোয়েশ্চেনের দিকে আমরা একটু তাকাই। সদৃশ বা সাদৃশ্য অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার হয়েছে কোনটা? এই যে বাঘা। আগত অর্থে এই যে দক্ষিণা, আর এটা তো নৈপুণ্য অর্থে, তাই না? নৈপুণ্য অর্থে। এবার একটু দেখো তো ঢাকায়, এটা জাত অর্থে, এটা জাত, আর এটা আমরা জানি সংশ্লিষ্ট অর্থে। এবার একটু দেখো জাত অর্থে কোন শব্দ আই যুক্ত হইছে? আমরা জানি ঢাকাই, ঢাকা যোগ আই কি অর্থে হইছে? এটা জাত অর্থে হইছে। ভাব অর্থে তোমাদের বইতে দুইটা আছে, একটা হচ্ছে বাহাদুরি, একটা হচ্ছে বাহাদুরি, আর একটা হচ্ছে ইতরামি, ইতর আমি। ওকে, আর মালিক অর্থে এই যে জমিদারি, জমিদারি। এমন ভাবে পড়বা যাতে এই টেস্ট পেপার বা যেই টেস্ট পেপার খোলো তোমার টেস্ট পেপার একদম মুখস্থ থাকে, ঠিক আছে? আমাদের সাজেশন বইতে আমি
3 সেট এমসিকিউ দিছি 90টা, সেই 90টা এমসিকিউ যদি এভাবে পড়ো 100% কমন তোমাদের। যেমন আমি বলি 100% কমন কি, ধরো এখানে বলছে ঢাকাই শব্দে কোন অর্থে আই প্রত্যয় যুক্ত হয়েছে, এই ঢাকাই শব্দটাকে না দিয়ে যদি বলতো বাহাদুরি কোন অর্থে হইছে বলতে পারতো, যদি বলে জমিদারি কোন অর্থে হইছে এটা বলতে পারে। তো এইভাবে সলভ করবা, তুমি কখনোই এই প্রশ্নটাই হুবহু পাবা না, কিন্তু যখন অপশন এলিমিনেট করে পড়বা তখন দেখবা 100% কমন। কারণ একটা এমসিকিউ রাইট অ্যান্সারের জন্য পড়লে একটা হয়, বাট একটা এমসিকিউ বাকি 3টা রং অ্যান্সার কেন হয়েছে এটা যদি পড়ো তাহলে 4টা এমসিকিউ পড়া হয়। এটা বাংলা সেকেন্ড আর বিজিএস এ পসিবল, ফার্স্ট পেপারে পসিবল না এটা। এবার একটু দেখো ভাব অর্থে, ভাব তাই তো, এই যে বাহাদুরি, আর এটা তো মালিক, মা লি বা মালিকানা অর্থে। নিন্দা অর্থে কোনটা, নিন্দা নিন্দা নিন্দা, এই যে এটা তো রোগা, রোগ, হ্যাঁ এটা হচ্ছে বৃহৎ, বৃহৎ। আর নিন্দা অর্থে এইটা নিন্দা, ও আচ্ছা আমি উল্টা দাগাইছি তাই না, আচ্ছা এটা অবজ্ঞা, অবজ্ঞা, এটা হবে অ্যান্সার, এটা হলো। ওকে ফাইন, এর পরের প্রশ্নের দিকে তাকাও। টেকো কি অর্থে, টেকো আয় হায় রে, এই যে সানি ভাই, সানি ভাই, এটা সানি ভাই, তার মাথার থেকে চুল বলে পড়া শুরু হয়েছে, আল্লাহ জানে আমার কবে পড়া শুরু হবে। আসলে আমার মাথায় চুল একটু কম পড়ে, কারণ আমি মাথায় আসলে কেরোসিন তেল দেই, তো অকটেন দেই, ডিজেল দেই, পেট্রোল দেই, এই কারণে চুল আসলে পড়ে না। এবার একটু দেখো রোগ অর্থে বেত, আর মালিক অর্থে বাহাদুরি, বাহাদুরি। ওকে, নৈপুণ্য অর্থে নে, নে না থেকে নে, ওকে এটা আদর অর্থে, আদরার্থে। আর এটা কি, এটা বৃহদার্থে, 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 ওকে। আর এইটা কি, এটা যুক্ত অর্থে, টাক যুক্ত। তার মানে অ্যান্সার কোনটা দিছি। শৈশব এর প্রকৃতি প্রত্যয় কোনটা, এই তো একটা ভালো কোয়েশ্চেন করছে, দেখো শিশু যোগ অ অথবা এই যে এটা, এটা হবে অ্যান্সার। প্রকৃতি প্রত্যয় সাধিত সঠিক শব্দ কোনটা, ওয়াও খুব নাইস একটা কোয়েশ্চেন করছে। দেখো এই যে এটা চল যোগ ইষ্ণু, এগুলা ভুল হইছে, এগুলা ভুল হইছে, বোঝা গেছে কেন ভুল হইছে আমি বলি। এটা তো ইল, হ্যাঁ এটা তো ইল, এখানে মূল শব্দ তো ঢাকা হওয়ার কথা, আর এখানে তো দীর্ঘই হওয়ার কথা, বোঝা গেছে। দেখো একসাথে 4টা করে পড়ে ফেলো। ওকে না, চুল পড়ার আগে কেন বিয়ে করব, একদম চুল পরে টাকলা হয়ে যাব তারপর বিয়ে শাদী করবো আর কি। এবার একটু দেখো তোমাদের বন্ধুদেরকে কিন্তু বইলো যে আসলে ক্লাস আমরা শুরু করছি, আমরা 3 নাম্বার পর্বে আছি, আমি 10টা পর্বের ভিতরে তোমাদের বাংলা সেকেন্ড পেপার শেষ করে আবার বাংলা ফার্স্ট পেপার শুরু করতে হবে, তারপর আবার বিজিএস শুরু করতে হবে। এবার একটু দেখো তো ভাইয়া কি হইলো, আরেকটা এফআরসির ক্লাস তো এই সপ্তাহে নাই রে ভাইয়া, গাইড নিয়েই তাই বসে আছি। তোমার এটা একটু মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ আমাদের চ্যাপ্টার 11 শেষ, অনেকগুলা কোয়েশ্চেন করছি আমরা, কয়টা কোয়েশ্চেন করছি একটু দেখো তো। আর কে কোত্থেকে দেখতেছো একটু বলো তো, কারণ পাবলিক লাইভ আমি তো চাইলে রেকর্ড দিতে পারতাম, কিন্তু পাবলিক লাইভ নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদের সাথে ইন্টারাকশনটা যাতে হয়। 284 তাই তো, আমরা 74, আমরা শুরু করছিলাম কততে, আমরা শুরু করছিলাম হচ্ছে 41-এ, তার মানে প্রায় 33-34টা প্রায় 40টার কাছাকাছি এমসিকিউ করছি। এবার সমাস, এবার একটু দেখো সমাস থেকে কোয়েশ্চেন, সমাস থেকে কোয়েশ্চেন, হ্যাঁ আর আধা ঘন্টা দাও, ক্লাস শেষ করে দিয়ে চলে যাই। 274-এর সি হলো না কেন, 274 এর সি হলো না কেন, আচ্ছা দেখো কোনটা কারেক্ট, তোমরা একটু এদিকে আসো, তোমাদের বইতে চলে আসো, দেখি কোনটা কারেক্ট, ঠিক আছে আসো। প্রথমটা কি ছিল জানি আমাদের, ইষ্ণু। আচ্ছা একটু খেয়াল করো, আমাদের প্রথমটা ছিল ইষ্ণু, এখান থেকেও একটু দাগাই দেই তোমাদেরকে, হ্যাঁ তোমাদেরকে একটু দাগাই দিই তাহলে তোমাদের ভালো হবে। দেখো এটা এই যে মান, এটা একটু দাগায় রাখো, মান এই সিরিজটা একটু দাগায় রাখো, ঠিক আছে। আচ্ছা মানটা ভালো ইম্পর্টেন্ট। এই যে বর, এইটা একটু দাগায় রাখবা, একটা হচ্ছে স্থাবর একটা হচ্ছে চত্বর। আচ্ছা এবার একটু আসো, এই যে সে, এই যে বিশেষ করে এই যে ফ্যাকাশে, এইটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ এই পার্টটা একটু দাগায় রাখো। আচ্ছা এবার একটু সামনের দিকে আসো, কয়েকটা জিনিস একটু দাগায় রাখো, পরীক্ষার জন্য এসে পড়তে পারে। এবার একটু আসো,
এবার একটু আসো। আচ্ছা ওয়েট, এইটা, এই যে উক, উর, উয়া, ওয়া, এইগুলো একটু ভালো মতো দাগায় রাখো, খুব ভালো মতো দাগায় রাখবা। আচ্ছা এবার একটু আসো। ইও, হ্যাঁ এটা একটু দাগায় রাখবা, ইও। এবার একটু দেখো, এই যে প্রাণী, এটা দীর্ঘইকার, বাট আমাদের অপশনে আছে হ্রস্বইকার। আচ্ছা এইবার একটু দেখো, এই যে ইষ্ণু, খেয়াল করো, এই যে চল যোগ ইষ্ণু, দীর্ঘইকার থাকলে হতো না, এখানে একদম কারেক্ট আমরা দাগাইছি। এবার একটু আসো, ইষ্ণুটা দাগায় রাখো, ইষ্ণুটা ইম্পর্টেন্ট, হ্যাঁ ইষ্ণুটা ইম্পর্টেন্ট। আচ্ছা এবার দেখো ইল, সলিল। আচ্ছা অপশনে তো সলিলও কারেক্ট ছিল মনে হয়, তাই না? ও না, হ্যাঁ ঠিক আছে, আমরা কারেক্ট আছি, প্যারা নেই, আমি ভাবছি হ্রস্বইকার ছিল। এ দেখো সলিল, পঙ্কিল, পঙ্কিল, এই দুইটা একটু দাগায় রাখো, ঠিক আছে? আচ্ছা এবার একটু আসো, এবার একটু আসো, এদিকে আসো, একটা ইম্পর্টেন্ট না, আরো এই যে আরিটা ইম্পর্টেন্ট, এইটা একটু দাগায় রাখো। অপশন এই যে ভিখারিটা ইম্পর্টেন্ট। আচ্ছা এবার একটু আসো, এবার একটু আসো, এই যে দেখো আইটা কেন হয় নাই, খেয়াল করো। একজন বললা আইটা কেন হয় নাই, কারণ মূল শব্দটা হচ্ছে ঢাকা। এখানে অপশনটার দিকে একটু তাকাও, এখানে তো দিছে ঢাক, সো ঢাক তো না, মূল শব্দ হবে ঢাকা। বোর্ডের কি হলো আবার, ওয়েট, ওকে, মূল শব্দটা তো এখানে ঢাকা হবে, কি ব্যাপার, ওকে, এই কারণে এটা হয়নি। ওকে, এবার তোমরা কি সমাসের জন্য প্রস্তুত? বলো, সবাই বলো, সমাস রেডি? চলো সলভ করি, আর মাত্র 20টা মিনিট সময় দাও আমাকে। ওকে, এতটুকু তো দেখা যায়, আর একটু ছোট করে দেই, নাই বোর্ড হ্যাং হয়ে যাবে। দেখো আসো, ওয়েট, সমাসের মাধ্যমে কি হয় বলো তো? আমি তোমাদেরকে বলি, শুধু সমাস না, উপসর্গ, হ্যাঁ উপসর্গ, প্রত্যয় আর সমাস। এটা ইন্টারমিডিয়েটে যখন উঠবা, তোমাদের পরীক্ষার 4 নাম্বার টপিকে থাকবে এই 3টা জিনিস, যার ভিতর থেকে পরীক্ষায় আসবে 2টা, হয় উপসর্গ সমাস, নাই প্রত্যয় সমাস, নাই উপসর্গ প্রত্যয়, এরকম ভাবে আসবে তোমাদের, ঠিক আছে? তখন এমসিকিউ থাকে না, পরীক্ষায় কি বলবে জানো? ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো, এরকম বলবে। আচ্ছা, সমাসের মাধ্যমে কি হয়? নতুন শব্দ গঠিত হয়। অ্যাকচুয়ালি নতুন শব্দ এই 3টার মাধ্যমেই গঠিত হয় তোমাদের বই অনুসারে, তাই না? নতুন শব্দ, এছাড়াও শব্দদ্বিত্ব আছে, এভাবেও নতুন শব্দ গঠিত হয়। তার মানে অ্যান্সার আসতেছে নতুন শব্দ। সমাসবদ্ধ পদকে কি বলা হয়? সমস্ত পদ বলা হয় না? সমাসবদ্ধ পদকে কিভাবে বলো তো? এই দেখো, সিংহ, একটু ভালো মতো খেয়াল করবা, হ্যাঁ সিংহ মানে আমি যেই চেয়ারে বসি, সেই চেয়ারটাকে আমি কি বলি জানো? সেই চেয়ারটাকে আমি বলি সিংহ চিহ্নিত। একটু খেয়াল করো, চিহ্নিত আসন। আচ্ছা, এটা হচ্ছে সমাসের ক্ষেত্রে আমাদের 5টা জিনিস গুরুত্বপূর্ণ থাকে। কি কি গুরুত্বপূর্ণ থাকে বলো তো? সিংহ চিহ্নিত আসন, এই যে এই বাক্যটাই তো ছোট হয়, কারণ একটা বাক্যের ভিতরে একাধিক পদ আছে, আমরা জানি। কয়টা পদ আছে এখানে বলো তো? বাক্য বা বাক্যের অংশ 1 2 3। সমাস কি করে? এই 3টা পদকে এক করে দেয়, কারণ সমাসের নাম হচ্ছে মিলন, পদের মিলন বা শব্দের মিলন, তাই তো? তাহলে কি হয়? শব্দটা হয় হচ্ছে সিংহাসন। এবার একটু দেখো, সমাস কি করে? আবদ্ধ করে, বাক্যগুলাকে আবদ্ধ করে। তাহলে এই যে সমাস যে বাক্যগুলাকে আবদ্ধ করে, মানে শব্দগুলাকে, বাক্যের ভিতর থেকে শব্দগুলাকে আবদ্ধ করে একটা শব্দে পরিণত করলো, এই অংশটাকে আমরা কি বলবো তখন বলো তো? এই অংশটাকে অবশ্যই আমরা বলবো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সমস্ত পদ, অথবা আমরা এটাকে বলবো সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ পদ। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এই বাক্যটাকে আমরা কি বলবো? বড় বাক্যটাকে, এইটাকে বলবো আমরা ব্যাস বাক্য, ব্যাস বাক্য। আর ব্যাস বাক্যে অবস্থিত প্রত্যেকটা পদকে, যেমন এই যে সিংহ একটা পদ, এই চিহ্নিত একটা পদ, এই আসন একটা পদ, এই প্রত্যেকটা পদ, 1টা 2টা, এই 3টা পদকে আমরা আলাদা আলাদা ভাবে কি বলবো? আমরা বলবো সমস্যমান পদ, সমস্যমান পদ। বুঝা গেছে? ক্লিয়ার? আরেকটা জিনিস বলে দিই, এই সমস্যমান পদগুলোর ভিতর থেকে যেটা পূর্বে থাকে, সেটা তুমি এখান থেকেও নিতে পারো, এখান থেকেও নিতে পারো। এইটাকে বলি আমরা কি বলি বলতো? পূর্বপদ, তাই না? পূর্বপদ। আর এইটাকে আমরা কি বলবো? পরেরটাকে, পরেরটাকে আমরা বলি পরপদ বা উত্তরপদ, পরপদ। তাহলে সমাসের এই 5টা অংশ থাকে,
একটু মনে রাখো। তাহলে এখানে কি বলছিল? ডান। ব্যাস বাক্য কাকে ব্যাখ্যা করে? এই যে সমস্ত পদকে ব্যাখ্যা করে। কিভাবে? দেখো, সিংহাসন, এটাকে যদি ব্যাখ্যা করতে হয় আমি একটা বাক্য দিয়ে ব্যাখ্যা করবো, যেমন সিংহ চিহ্নিত আসন। তাহলে এই যে ব্যাস বাক্য কাকে ব্যাখ্যা করলো? সমস্ত পদটাকে ব্যাখ্যা করলো। ডান। ওকে, এবার একটু দেখো, হ্যাঁ এবার একটু খেয়াল করো। আচ্ছা, পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষার সময়সূচি স্কুল কলেজে পাঠানোর নির্দেশ দিয়েছে। এই বাক্যে সময়সূচি কোন পদ? সময়সূচি, সময়সূচি মানে কি? সময় সংক্রান্ত সূচি, তাই না? এটাকে যদি বিশ্লেষণ করি আমরা পাবো সময়, একটু খেয়াল করো, সময় সংক্রান্ত, সরি এক মিনিট, সময় সংক্রান্ত সূচি, ওয়েট, সংক্রান্ত সূচি। এবার একটু দেখো, সমাসের কাজ কি? ছোট করে ফেলা। তাহলে এখানে তিনটা পদ ছিল একসাথে, সেই তিনটা পদ মিলে একটা পদে পরিণত হয়েছে। তাহলে এখানে কি বলতেছে? এই সময়সূচি কোন পদ? এটা তো একটা সমস্ত পদ হওয়ার কথা, কারণ এটাকে বিশ্লেষণ করা যায়। ঠিক আছে, বিশ্লেষণ কোনটাকে করা যায়? সমস্ত পদকে করা যায়। কার মাধ্যমে করি আমরা? আমরা ব্যাস বাক্যের মাধ্যমে করি। ওকে, আসো। ওকে, অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাস কত প্রকার? বাংলা সমাস কিন্তু 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। কি কি বলতো? একটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, একটা হচ্ছে তোমাদের এসএসসির বই অনুসারে কর্মধারয় সমাস, একটা হচ্ছে তৎপুরুষ সমাস, আরেকটা কি বলতো? তৎপুরুষ, আরেকটা হচ্ছে বহুব্রীহি সমাস, তাই না? বহুব্রীহি। ইন্টারমিডিয়েটে উঠলে এই 4 প্রকার সমাস হয়ে যাবে প্রধান সমাস 6 প্রকার। এছাড়াও প্রাদি সমাস আছে, নিত্য সমাস আছে, অলুক সমাস আছে, সুপসুপা সমাস আছে, ওগুলোও তো পড়তে হবে। ঠিক আছে, অনেক বড় সমাসের পার্টটা। এবার একটু দেখো, নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? বলো তো, দ্বন্দ্ব সমাসে কোন পদটা প্রাধান্য পায়? এইটা আগে বলো, কোন পদ প্রাধান্য পায়? আমরা জানি দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রাধান্য পায়, উভয় পদ। যদি উভয় পদ প্রাধান্য পায় তাহলে একটু দেখো, উভয় পদ মানে কি বলতো? উভয় পদ মানে হচ্ছে পূর্বপদ ও পরপদ, পূর্ব ও পর দুইটা পদই প্রাধান্য পায়, তাই না? এবার দেখো, খাস জমি, আমি যখন বলতেছি খাস জমি, এই খাস জমি বলতে কিন্তু জমিকে প্রাধান্য দেওয়া হচ্ছে, জমিকে। তার মানে জমি কোন পদ? কোথায় ওর অবস্থান? পরে, মানে পরপদ। ত্রিফলা, ত্রিফলা মানে কি? একটা সমষ্টি নির্দেশ করতেছে, ফলের সমষ্টি, তার মানে ফলটাকেই তো নির্দেশ করে, তাই না? সমষ্টি অর্থাৎ ফল, এটাও কিন্তু পরপদ। হ্যাঁ, পরপদকেই প্রাধান্য দিচ্ছি। কনক চাপা, এটা চাপা ফুল একটা, তাই না? তার মানে এখানেও কিন্তু পরপদটাকে প্রাধান্য দেওয়া হইতেছে। বাট আমি যখন বলতেছি 9-6, 9-6 মানে তো অপচয়, কিংবা মা বাবা, জিনপুরি, তাহলে অ্যান্সারটা আসতেছে এইটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, এইটা দ্বন্দ্ব সমাস। খাস জমি, এটা কি? কর্মধারয় সমাস। এটা কোন সমাস? এটা দ্বিগু কর্মধারয় সমাস। কনক চাপা, এটা কি? এটাও কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস। আচ্ছা বলো, নিচের কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ? কর্মধারয় সমাসে কোন পদ প্রাধান্য পায়? কর্মধারয় সমাসে পরপদ প্রাধান্য পায়, পরপদ। এবার একটু দেখো, আমি যদি বলি চোখে মুখে, তার মানে চোখকেও প্রাধান্য দিচ্ছি, মুখকেও প্রাধান্য দিচ্ছি, দ্যাট মিন্স এটা দ্বন্দ্ব সমাস। তেলে ভাজা, তেলে ভাজা মানে তেলেই ভাজা, এটা কোন সমাস? এটা তৎপুরুষ সমাস। হ্যাঁ, এটা কোন সমাস? কারণ এটা বিভক্তি বা অনুসর্গ লোপ পায় নাই, দ্যাট মিন্স এটা অলুক, তৎপুরুষ সমাস। এবার একটু দেখো তো, সেতার, সেতার মানে কি? সেতার মানে তো একটা যন্ত্র না, সে মানে 3, তার মানে তার, সেতার বলতে বোঝানো হচ্ছে যন্ত্রকে। যন্ত্র কি পূর্বপদ বা পরপদের কোনো পদে আছে? কোনো পদেই তো নাই, তার মানে এইটা তো হবে না। যদি অন্য পদ প্রাধান্য পায়, এটা তখন বহুব্রীহি সমাস হয়ে যায়, বহুব্রীহি সমাস। তার মানে অ্যান্সার আসতেছে কি? হাত ঘড়ি, হাতে পরা হয় যে ঘড়ি, এটা কর্মধারয় সমাস। হ্যাঁ, এটা কর্মধারয় সমাস। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। যদি সমাসের ক্লাস নিয়ে তোমাদের প্যারা থাকে, আমি তোমাদেরকে বলি, তোমাদের আমার একটা খুব সুন্দর পাবলিক একটা ক্লাস আছে, হ্যাঁ, সমাস। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, 1 মিনিট, এই ক্লাসটা তোমরা একটু দেখে নিতে পারো। দেশে ফিরছেন তারেক রহমান, লিডার আসতেছে। আচ্ছা ফাইন, এখানে আমি যদি একটু দেই সমাস, সাকিব স্যার আসবে, কারণ এটা তো বাংলায় লেখা। ওকে, দেখি আসে কিনা। আসে? এই যে এই যে এই যে এই 2টা ক্লাস তোমরা একটু দেখো, মানে এইটা হচ্ছে প্রথম পর্ব, 2টা ক্লাস আছে 2 ঘন্টার। এখানে একদম বেসিক ধরে ধরে পড়ানো হয়েছে, ঠিক আছে? একটু দেখে ফেলো।
আচ্ছা, সময় হলে একটু দেখে ফেলো, তোমাদের উপকার হবে। একটু আসো, নিচের কোনটির ব্যাস বাক্যে যে যোজক আছে? ফাইন, দেখো যে যোজক আছে কোনটা? ভাজা যে বেগুন, বেগুন ভাজা মানে কি? ভাজা যে বেগুন। আচ্ছা, বেগুন, ওকে। ঘর জামাই কি বলো তো? ঘর জামাই, এটা তো ধরো ছেলেদের স্বপ্ন, তাই না দুষ্টু? ঘরে আশ্রিত জামাই, ঘরে আশ্রিত, আশ্রিত জামাই, ওকে। আচ্ছা, এবার একটু দেখো তো, ত্রিফলা মানে কি বলতো? ত্রিফলের সমষ্টি, তাই তো, বা সমাহার। ফলের সমাহার, সমাহার। আচ্ছা, এবার হাত ঘড়ি কি বলতো? হাতে পরা হয় যে ঘড়ি, হাতে পরা হয় যে ঘড়ি। আচ্ছা, এখন যে তো আছে দুইটার মধ্যে, একটু দেখো, যে আছে এখানেও, যে আছে এখানেও, বাট যোজক মানে কি বলতো? যোজক মানে যে দুইটা পদকে, দুইটা বাক্যকে অথবা দুইটা বর্গকে কানেক্ট করে। তাহলে দেখো এখানে এই যে ভাজা আর এই যে বেগুন, এই দুইটাকে কানেক্ট করছে এই যে, এইখানে এইটাকে যোজক হিসেবে ধরছি আমরা। তার মানে অ্যান্সার আসতেছে ভাজা যে বেগুন। ঠিক আছে, ভাজা যে বেগুন। আমি আগের চেয়ে মোটা হইছি আসলেই, থ্যাংক ইউ। এবার দেখো, মধ্যপদলোপী কর্মধারয়ের উদাহরণ কোনটা? মধ্যপদ অর্থাৎ মাঝখানের পদ উঠে যাবে, বাট কর্মধারায়, কর্মধারায় মানে কি? পরপদ প্রাধান্য পাবে। একটু খেয়াল করো, চৌরাস্তা মানে কি বলতো? চৌ মানে চার, বা চৌ রাস্তার মিলন, তাই না? চৌরাস্তার মিলন। আচ্ছা, তাহলে এই যে মিলন যদি থাকে বা সমাহার যদি থাকে বা সমষ্টি যদি থাকে, ওটাকে তো আমরা দ্বিগু কর্মধারায় বলি, তাই না? ওটাকে আমরা দ্বিগু কর্মধারায় বলি। আচ্ছা, এবার আসো চালাক চতুর। চালাক চতুরটা কি হবে বলতো? চালাক যে চালাক সে চতুর, তাই না? বা সেই চতুর। আচ্ছা, তার মানে এখানেও তো আমরা মধ্যপদ লোপিত, এটা হচ্ছে না, এটা নর্মাল কর্মধারায় সমাস, এটা কর্মধারায় বা সাধারণ কর্মধারায় সমাস। এবার একটু দেখো তো, টাক মাথা। টাক মাথাটা কি? টাক যে মাথা, এখানেও তো সামান্য যে যোজকটা আছে। এবার একটু দেখো তো, ঘি মিশ্রিত বা ঘি মাখানো ভাত। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখলাম ঘি মাখানো, মাখানো ভাত। এবার দেখো মাঝখানের পদটা উঠে গেছে না, মধ্যপদ লোপ পাইছে বা বিলুপ্ত হয়ে গেছে, এবং বলছে কর্মধারায়, কর্মধারায় তো পরপদ প্রাধান্য পায়। তার মানে ঘি ভাত বলতে তো অ্যাকচুয়ালি ভাতটাকে বোঝানো হয় যে ভাতে ঘি মিশ্রিত আছে বা মেশানো আছে। তার মানে অ্যান্সার আসতেছে এই যে ঘি ভাত। এবার দেখো আজান দিচ্ছে, আমরা একটু ব্রেক নেই, আমরা একটু ব্রেক নেই। হ্যাঁ, ব্রেক ব্রেক ব্রেক, আসো একটু ব্রেক নেই, এখন একটু ব্রেক, 10 মিনিটের একটা ব্রেক নেই। ব্রেক 10 মিনিট, আজানটা শেষ হোক। এখন বাজে কয়টা? 45, 3:55 শুরু করব।
চলো আমরা শুরু করে দেই, ঠিক আছে? ওকে, এবার সমাসের এই পার্টে যে কয়টা এমসিকিউ আছে, এই কয়টা এমসিকিউ কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ টেস্ট পেপারে কোনো এমসিকিউ বাদ দেই নাই, পুরোটা নিয়ে নিছি। দেখো, এখন যে প্রশ্নটা আমাদেরকে করছে, উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটা? ওকে ফাইন, আমরা একটু সলভ করি, তাই তো? আচ্ছা আসো, যেহেতু সলভ করতেই হবে শুরু করি। খেয়াল করো, উপমিত কর্মধারয় সমাস। আচ্ছা, আমাদের এই তুলনা ও সমাস, এরকম কর্মধারয় সমাস আছে তিনটা। কি কি আছে বলো তো? আচ্ছা আমি তোমাদেরকে একটু বলি, মনে রাখবা। তুলনাটা যদি বাস্তব হয়, হ্যাঁ, এই এক্সাম্পলই তো চিরজীবন ধরে আমরা শুনি, সেটা উপমান কর্মধারয় সমাস, উপমান। ওকে, যদি তুলনাটা অবাস্তব হয়, কোনো অবাস্তব কোনো তুলনা হয়, তবে সেটা উপমিত কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস। আর যদি সেটা অভেদ কল্পনা হয় উপমান আর উপমিত পদের ভিতরে, তবে সেটা অভেদ কল্পনা যদি হয়ে থাকে, অভেদ কল্পনা, জল্পনা কল্পনা, তবে সেটা হবে রূপক কর্মধারয় সমাস। আচ্ছা, এইটা গেল একটা ক্রাইটেরিয়া, ঠিক আছে? মনে রাখবা, তোমরা যেটা কি বলে উপমান কর্মধারয় সমাস, সেই উপমান কর্মধারয় সমাসে যে সমস্ত পদটা হয়, সেই সমস্ত পদটা হয় হচ্ছে একটা নাউন আর অ্যাডজেক্টিভ মিলে, অর্থাৎ বিশেষ্য এবং বিশেষণ মিলে। তাহলে দেখো, এটার পাশে আমি লিখে দিলাম একটা নাউন আর অ্যাডজেক্টিভ, এটার সমস্ত পদ দেখতে এমন মনে হবে। আরেকটা জিনিস মনে রাখবা, অবাস্তব তুলনা যদি হয় সেটা উপমিত সমাস, কর্মধারয় সমাস, এবং এদের সমস্ত পদটা দুইটা নাউন নিয়ে হয়, দুইটা বিশেষ্য পদ নিয়ে হয়। বোঝা গেছে? আর একটু দেখো, অভেদ কল্পনা যেটা বলতেছি আমরা রূপক, এখানেও দুইটা বিশেষ্য পদ হয়, দুইটা বিশেষ্য পদ। বাট মনে রাখবা, প্রথম বিশেষ্য পদ যেটা, এটা অদৃশ্যমান হবে, এটাকে দেখা যাবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, অদৃশ্যমান। আর পরেরটা দৃশ্যমান হবে। তো এইবার একটু আমরা মিলায় মিলায় সলভ করার চেষ্টা করি। দেখো, বলছে উপমিত, উপমিত মানে হচ্ছে অবাস্তব তুলনা, অবাস্তব। ওকে, অবাস্তব। তাহলে যদি অবাস্তব তুলনা হয়, অবশ্যই এটার যে সমস্ত পদটা হবে দুইটাই নাউন হবে। একটু দেখো, প্রথমটা শশব্যস্ত, মানে কি জানো? খরগোশের মতো ব্যস্ত বা শশের মতো ব্যস্ত। তো প্রথম জিনিস হচ্ছে দেখো, শশ, এইটা তো একটা নাউন, বুঝাই যায়, খরগোশ এটা একটা নাউন। কিন্তু ব্যস্ত, এইটা তো একটা অ্যাডজেক্টিভ, এইটা একটা অ্যাডজেক্টিভ। বাট এই তুলনাটা তো অবাস্তব তুলনা, তুলনা না, এইটা তো একটা বাস্তব তুলনা। কেন এটা বাস্তব তুলনা জানো? কারণ খরগোশ তো চঞ্চলই থাকে, ও তো স্থির থাকে না, ঠিক আছে? ও কি স্থির থাকে? ও তো স্থির থাকে না। তাহলে এবার একটু দেখো তো, আমরা যদি দেখি বিষাদ সিন্ধুর দিকে, এটা বাস্তব তুলনা না অবাস্তব তুলনা হয়? বিষাদ, এইটা তো কষ্ট, তাই না? মানে তোমার কষ্টটা সাগরের মতো, সিন্ধু মানে তো সাগর, বিশাল, বিশালতা অনেক। তাহলে দেখো, বিষাদ সিন্ধু, বিষাদও নাউন, সিন্ধু নাউন। এখন বলো ইয়েস, তার মানে এটা হবে রাইট আনসার। বাট বিষাদটাকে তো দেখা যায় না, এটা কি দেখা যায়? এটারে তো দেখা যায় না, সিন্ধু দেখা যায়, তার মানে এটা হবে না, এটার অ্যান্সার হবে রূপক, এটা হবে রূপক। এবার একটু পরের অপশনে আসো তো, হাত ঘড়ি, হাতে পরা হয় যে ঘড়ি, এটা তো তুলনা না, এটা তো নর্মাল, এটা কর্মধারয় সমাস, তাই না? নর্মাল কর্মধারয় সমাস। আচ্ছা, বা এটাকে আমরা বলি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আচ্ছা, এই যে চাঁদ মুখ, কারোর মুখ চাঁদের মতো, এটা পসিবল? এটা তো পসিবল না। তাহলে তোমরা বলবে ইয়েস, এটা অবাস্তব তুলনা, রাইট, এটা অবাস্তব তুলনা, যে চাঁদ মুখ, এটা তো সম্ভব না। আবার দেখো, এদের সমস্ত পদ দুইটা নাউন নিয়ে গঠিত, তার মানে অ্যান্সার আসতেছে এই যে চাঁদ মুখ, ঠিক আছে? তার মানে অ্যান্সার হচ্ছে চাঁদ মুখ। এবার একটু দেখো তো, নিচের কোনটি উপমান পদের সাথে উপমেয় পদের অভেদ কল্পনা? অভেদ কল্পনার যে সমস্ত পদ হয়, সেটা দুইটা নাউন মিলে হয়, একটা অদৃশ্যমান নাউন হয় শুরুরটা, আর পরেরটা হয় দৃশ্যমান নাউন, তাই না? তাহলে এইবার একটু দেখো তো, দেখো মন মাঝি, মন কি কিন্তু দেখা যায় না, এটা একটা নাউন, মাঝি একটা নাউন, তার মানে এটা আসতেছে হচ্ছে অভেদ কল্পনা, মানে রূপক কর্মধারয় সমাস। চৌরাস্তা তো দ্বিগু কর্মধারয় সমাস, হ্যাঁ, দ্বিগু কর্মধারয় সমাস। কাজল কালো, এটা তো বাস্তব তুলনা, কারণ কাজল তো কালোর মতোই হয়, তাই না? বুঝা গেছে তো? কাজলের ন্যায় বা কাজলের মতো কালো, তার মানে এটা তো উপমান, এটা তো উপমান, বাস্তব তুলনা। তুষার শুভ্র, তুষার তো সাদাই হয়, এটাও তো বাস্তব তুলনা, তার মানে এটাও উপমান। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে কোনটা? এই যেটা। এবার দেখো, বিভক্তি লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটা? বিভক্তি। আচ্ছা ফাইন, একটু দেখো, তেলে ভাজা
তেলে ভাজা, তেলে ভাজা মানে তো তেলেই ভাজা, তাই না? তেলে ভাজা, এখানে কোনো বিভক্তি লোপ পায় নাই। পাইছে বিভক্তি লোপ? পূর্বপদ থেকে বিভক্তি লোপ পাইছে? পায় নাই। হাতে কাটা, হাতে কাটা, পায় নাই। গরুর গাড়ি, গরুর গাড়ি মানে গরুর গাড়ি, তার মানে কোনো বিভক্তি লোপ পাইল না। বাট ছেলে ভুলানো, এটা হবে ছেলেকে ভোলানো, ছেলেকে ভুলানো। দ্যাট মিনস অ্যান্সার এই যে এটা, কারণ এখানে কে বিভক্তিটা লোপ পাইছে বা বিলুপ্ত হয়ে গেছে। আচ্ছা, পরের কোয়েশ্চেন, নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস? মনে রাখবা, অলুক তৎপুরুষে যেটা ব্যাস বাক্য সেটাই কিন্তু সমস্ত পদ, যেটা ব্যাস বাক্য সেটাই সমস্ত পদ। ওকে, আচ্ছা তাহলে এবার একটু চেক করো সমস্ত পদ। দেখো, গাছ পাকা, এটাকে যদি বিশ্লেষণ করি আসবে কি জানো? গাছে পাকা। তার মানে এক তো হলো না, এক কি হইছে? এখানে গাছ পাকা আর এটা হইছে গাছে পাকা, এখানে তো বিভক্তি লোপ পাইছে। অলুক তৎপুরুষ মানে বিভক্তি লোপ পাবে না। অলুক, লুক মানে লোপ, লোপ মানে বিলুপ্ত হবে না, এটা হবে না। এবার একটু দেখো তো, গ্রাম ছাড়া, গ্রাম ছাড়া মানে কি? গ্রাম থেকে ছাড়া, গ্রাম থেকে ছাড়া। এবার একটু দেখো, এখানে তো বিভক্তি নেই, এটা অনুসর্গ মূলত, আবার এটাকে বিভক্তিও ধরা হয়, পঞ্চমী বিভক্তি আর কি। তাহলে এবার একটু দেখো, গ্রাম ছাড়া আর গ্রাম থেকে ছাড়া দুইটা তো সিমিলার না। ধান ক্ষেত, ধানের ক্ষেত, এটা কি হবে? এটা ধানের ক্ষেত, এর হইছে এর ক্ষেত। তাহলে এইবার তোমরা একটু বলো তো, এটা কি হবে? না, এটাও হচ্ছে না। বাট গরুর গাড়ি ইজ ইকুয়াল টু গরুর গাড়ি, দেখো পূর্ব পদে বিভক্তি ছিল, এই বিভক্তিটা থেকে গেছে, এই বিভক্তিটা লোপ পায় নাই, অ্যান্সার হবে এটা 4। ভেরি গুড। পরবর্তী কোয়েশ্চেন দেখো তো, কোন সমাসে পূর্বপদ ও পরপদের কোনোটার অর্থই না বুঝে অন্য কোনোটাকে বোঝায়? এটা বহুব্রীহি সমাস, বহুব্রীহি। কারণ এইটা, এইটা, এইটা প্রত্যেকটাতেই পরপদ প্রাধান্য পায়, পরপদ। আর পূর্বপদ প্রাধান্য পায় অব্যয়ীভাব সমাসে, বাট সেটা তোমাদের সিলেবাসেই নেই। যে বহুব্রীহি সমাসের সমস্ত পদে পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে, অক্ষুণ্ণ মানে কি বলতো? থেকে যায়, থেকে যায়। তার মানে বিভক্তি থেকে যাওয়া মানে তো আমরা জানি অলুক, অলুক, অলুক বহুব্রীহি, অলুক বহুব্রীহি, এই যে অলুক বহুব্রীহি। ডান, ক্লিয়ার, সিম্পল, শেষ। এবার একটু আসো, সমাস কত প্রকার? সমাস হচ্ছে 4 প্রকার। প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? আমরা জানি দ্বন্দ্ব সমাসে। যেমন ধরো মা হাইফেন বাবা, মা বাবা দুইটা, পূর্বপদ পরপদ দুইটার অর্থই প্রাধান্য পাচ্ছে। কোন সমাসে পূর্বপদ পরপদ উভয়টিরই সমান প্রাধান্য থাকে? দ্বন্দ্ব সমাসে। আচ্ছা, তারপরের প্রশ্নটা দেখো তো, জমা খরচ, এটা কেমন? জমার বিপরীতে খরচ করতেছি, তার মানে এটা কিন্তু বিপরীতার্থক, বিপরীতার্থক। আর মনে রাখবা, দ্বন্দ্ব সমাসের সমস্ত পদটা 3 ভাবে হয়, বিপরীতার্থক হতে পারে, সমার্থক হতে পারে, আর অনুরূপ হতে পারে। এবার একটু দেখো, জমা খরচ, এটার সঠিক ব্যাস বাক্য কোনটা? জমা ও খরচ। মনে রাখবা, যেটা দ্বন্দ্ব সমাস, হাইফেনটাকে উঠায় খালি ও, এই যোজকটা আনলেই হয়, ও এবং আর। কোনটি দ্বন্দ্ব সমাস? এই যে মাতা ও পিতা, মাতা ও পিতা দ্বন্দ্ব সমাস। এবার আসো কর্মধারয় সমাসে। কর্মধারয় সমাসের কোন পদ প্রধান থাকে? অবশ্যই পরপদ প্রধান থাকে। কোনটির পরপদ প্রধান? কোনটির পরপদ প্রধান কর্মধারয়? অব্যয়ীভাবে পূর্বপদ, হ্যাঁ পূর্বপদ। বহুব্রীহিতে অন্য পদ, অন্য পদ। দ্বন্দ্ব সমাসেও পরপদ, বাট এসএসসি লেভেলে কর্মধারয়ের ভিতরেই দ্বন্দ্বটা দিছে, তাই আমরা কর্মধারয় বলতে পারি, কারণ দিগু একটা কর্মধারয়ের মধ্যে পড়ছে। কোনটি কর্মধারয় সমাস? কে বলতে পারবা কোনটি কর্মধারয় সমাস এর ভিতরে? হাতে কলমে, এটা তো দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব। গোলা ভরা ইজ ইকুয়াল টু গোলাই ভরা, গোলাই ভরা। তার মানে বিভক্তি লোপ পাওয়া মানেই তো তৎপুরুষ সমাস, বিভক্তি লোপ পাওয়া মানে কি? তৎপুরুষ সমাস। লাল পেরে বলতে লাল কেউ বুঝায় না, পার কেউ বুঝায় না, একটা শাড়িকে বুঝায়। তো লাল পেরে মানে লাল পার যে শাড়ি, দ্যাট মিন্স বহুব্রীহি সমাস। এখানে তো অন্য পদ প্রাধান্য পাইছে, বহুব্রীহি। ওকে, বহুব্রীহি। এবার একটু দেখো তো, পদ্ম আঁখি কি হবে? পদ্মের ন্যায় আঁখি, তাই না? অ্যান্সার কি হবে? এটা হবে, কারণ এটা উপমিত কর্মধারয় সমাস, উপমিত। সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ, এটা কর্মধারয় সমাস, এই যে কর্মধারয় সমাস। নিচের কোনটি দ্বিগু কর্মধারয় সমাসের উদাহরণ? দ্বিগু কর্মধারয় তার মানে সমষ্টি, কোনটা দ্বারা সমষ্টি বুঝায়? এই যে চৌ বা চার, চৌ বা চার রাস্তার
মিলন। এটা মন মাঝি মানে কি বলতো? মন রূপ মাঝি, এটা তো রূপক কর্মধারয় সমাস। হ্যাঁ, এবার কি শশব্যস্ত, এটা বাস্তব তুলনা, তার মানে উপমান কর্মধারয় সমাস। আলু সিদ্ধ, এটা সাধারণ কর্মধারয় সমাস। অ্যান্সার কোনটা? চৌরাস্তা। পরবর্তী কোয়েশ্চেন, উপমান কর্মধারয় সমাসের উদাহরণ, যার সঙ্গে তুলনা তাকে বলি উপমান পদ, আর যাকে তুলনা তাকে বলি উপমেয় পদ। আচ্ছা, উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটা? বাস্তব কোনটা, তাই না? বউ ভাত বলতে কি বোঝায় বলো তো? বউকে বোঝায় না ভাতকে বোঝায়? অবশ্যই একটা অনুষ্ঠানকে বোঝায়, অনুষ্ঠান। দ্যাট মিনস এইটা উপমান কর্মধারয় কি? এটা কর্মধারয় না, এটা বহুব্রীহি সমাস। মহানবী, মহান যে নবী, এটা কর্মধারয় সমাস। বাট উপমান টুপমান, এখানে কোনো তুলনা করা হয় নাই। কাজল কালো মুখচন্দ্র, মুখচন্দ্র এটা কি বাস্তব? এটা তো অবাস্তব। অবাস্তব হলে কি উপমান হয়? অবাস্তব হলে উপমিত হয়, তার মানে অ্যান্সার হচ্ছে কাজল কালো, কাজলের ন্যায় কালো। পরবর্তী কোয়েশ্চেন দেখো, গোলাপ নামের ফুল। আচ্ছা, গোলাপ নামের ফুল, নামেরটা গায়েব হয়ে গেছে না? এটা গায়েব হয়ে কি গোলাপ ফুল হয়েছে না? এবং পরপদের অর্থকে প্রাধান্য দেওয়া হয়েছে না? তার মানে এটা একটা কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কাজল কালো, কাজলের মতো কালো, কাজলের মতো কালো। রূপ কেন হয় না? কারণ রূপ তো রূপকে হয়, এটা তো হবেই না। নিচের কোন সমস্ত পদটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ? বাস্তব। এই দেখো, এটা শশব্যস্ত, এটা অবাস্তব, এটা উপমিত। সিংহ পুরুষ, এটা তো বাস্তব না। এই যে বাস্তব আমি আর কি, বাদ বাকি সব অবাস্তব। মুখচন্দ্র, এটাও উপমিত। পদ্ম আখি, এটাও উপমিত। সো এগুলো তো হচ্ছে না। এবার একটু দেখো, উপমান কর্মধারয় সমাস কোনটি? উপমান মানে বাস্তব তো। এই দেখো বাস্তব কোনটা? এই যে অরুণ রাঙা, অরুণ মানে সূর্য, রাঙা সূর্য তো রাঙাই হয়। ঘন শ্যাম, ঘন যে শ্যাম, হ্যাঁ মানে এটাও তো বাস্তব। তুষার শুভ্র, তুষার শুভ্র মানে কি? তুষারের ন্যায় শুভ্র। কাজলের ন্যায় কালো, এখানে প্রত্যেকটার ন্যায় বা মতো ব্যবহার করব। হ্যাঁ, ঘনের ন্যায় শ্যাম। আচ্ছা, তার মানে এই প্রত্যেকটা বাস্তব তুলনা। ক্রোধানল, ক্রোধ রূপ অনল, এটা রূপক, এগুলা তোমাদের বইতে নাই। হ্যাঁ, রূপক। মন মাঝি, চিরসুখী, এগুলো তোমাদের বইতে নাই। দেখো এগুলো অনেক আগের, বাট এখানকার অ্যান্সার হবে কোনটা? গ। এবার একটু দেখো, কোন সমাসে উপমান আর উপমেয়র ভিতরে অভিন্ন কল্পনা যদি বুঝায় তাহলে রূপক। এটাও পড়া লাগবে না, কারণ এটাও আগের, কিন্তু এটা আমাদের বইয়ের সাথে রেলিভেন্ট আর কি। তোমরা বুঝতে পারবে না কোনটা রেলিভেন্ট কোনটা ইররেলিভেন্ট। এবার দেখো তো, আচ্ছা জুম, জুম করতে হবে তাই না? ওকে, সরি। এবার একটু দেখো, বেশি জুম করে ফেলাইছি এবার, 1 মিনিট। হ্যাঁ, এটা ঠিক আছে। এবার কি, নিচের কোনটি উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা? এই যে এটা হচ্ছে রূপক সমাস, রূপক সমাস বা রূপক কর্মধারয়। 9-6 এটা দ্বন্দ্ব। চাঁদমুখ অবাস্তব, উপমিত। চৌরাস্তা দ্বিগু কর্মধারায়। এইভাবে একদম তোমার সবকিছু ঠোঁটের আগায় থাকবে। হ্যাঁ, আরেকটু আছে দেখো, উপমিত কর্মধারয় সমাস কোনটি? উপমিত অবাস্তব, এই যে পুরুষ সিংহের ন্যায়, কারণ অরুণ মানে সূর্যের ন্যায় রাঙা, এটা বাস্তব। মনরূপ মাঝি, এটা তো রূপক। তুষারের ন্যায় শুভ্র, এটা তো বাস্তব তুলনা, তার মানে তো এটা উপমান হয়ে গেল, উপমান। ওকে, এবার একটু দেখো, চন্দ্রমুখ, চন্দ্রমুখ শব্দের ব্যাসবাক্য কোনটা? চন্দ্রের ন্যায় মুখ, বা মুখ চন্দ্রের ন্যায়, এই দুইটাই না হয়, বুঝতে পারছো? দুইটাই হয়, চন্দ্রের ন্যায় মুখ আর মুখ চন্দ্রের ন্যায়, দুইটাই কারেক্ট হিসাবে। আচ্ছা, নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ? উপমিত অবাস্তব তুলনা, এই যে এটা অবাস্তব তুলনা। উপমিত কর্মধারয় সমাস কোনটা? এই যে চন্দ্রমুখ। দেখো এখন সব সিমিলার রিপিটেটিভ জিনিসপাতি আসবে। মুখ চন্দ্রের ন্যায়, এটা কোনটা? এটা উপমিত। কোন সমাসে উপমান আর উপমেয় পদের অভেদ কল্পনা করা হয়? এটা রূপকে। মন মাঝি এর সঠিক ব্যাসবাক্য কোনটা? মন রূপ মাঝি। একই জিনিস বারবার প্র্যাকটিস করো, স্ট্রং হবা। এবার দেখো, তৎপুরুষ সমাস, খেয়াল করো। তৎপুরুষ সমাসে কোন পদ প্রাধান্য পায়? পরপদ প্রাধান্য পায়। ধান ক্ষেত ইজ ইকুয়াল টু ধানের ক্ষেত, বিভক্তি লোপ পাইছে, দ্যাট মিনস তৎপুরুষ সমাস। রাজপথ, পথের রাজা, তাই না? আচ্ছা, তার মানে কোনটা হবে অ্যান্সার? এটা
আচ্ছা এর, তাই না, র এর ষষ্ঠী তৎপুরুষ, এটা ষষ্ঠী তৎপুরুষ। আচ্ছা আচ্ছা, কোনটা কোন তৎপুরুষ এটাও তোমাদের বইতে নাই, বাট এটা কেন আসছে আমি জানি না, এটা বহুত আগে। এটা এমন হতো রাজপদ কোন সমাস, খালি তৎপুরুষ হবে, কিন্তু তার আগে ষষ্ঠী, তৃতীয়া, চতুর্থী, উপপদ এইভাবে তোমাদের বইতে ভাগ করা নাই। এইভাবে পড়ারও দরকার নেই, চিন্তা করার কারণ নেই, এটাকে তোমরা স্কিপ করতে পারো, ঠিক আছে। বাট জেনে রাখো রাজপথ হচ্ছে তৎপুরুষ সমাস, বাস এতটুকুই, কারণ এতটুকু বইয়ে আছে। রাজপথের ব্যাস বাক্য কি বলো, এটা তোমরা পারবা, এটা তোমরা পারবা, এটা করাবো না। রাজপুত্র, এটা সিলেট বোর্ড 2022, রাজার পুত্র, তাই না? তাহলে কি র এর, রাজার র, কোনটা হবে? এই যে ষষ্ঠী, এটাও তোমাদের বইতে নাই, এটাও লাগবে না। গাছ পাকা, গাছে পাকা, এ অন্তঃস্থ তে, এটা সপ্তমী, এটাও তোমাদের বইতে নেই বা সিলেবাসে নাই এভাবে ভাগ করা, সো এটাও তোমাদের লাগতেছে না। দুঃখ প্রাপ্ত, দুঃখ কে প্রাপ্ত, এটাও তোমাদের বইতে নাই, বাট মনে রাখো এটা একটা তৎপুরুষ সমাস, বাস। গরুর গাড়ি কোন সমাস হবে বলতো? গরুর গাড়ি ইজ ইকুয়াল টু গরুর গাড়ি। দেখো, যে তৎপুরুষ সমাসে বিভক্তি পূর্বপদ থেকে লোপ পায় না সেটাকে আমরা কি বলি বলতো? সেটাকে আমরা বলি অলুক তৎপুরুষ। মূলত গরুর গাড়ি একটা তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ কোনটা বলতো? কে রে এখান থেকে চলে যাবে, গাছে পাকা, খাঁচা ছাড়া, মুসাফির খানা, খেয়ার ঘাট, এটাও তোমাদের বইতে নাই, সো এটাকেও তোমরা স্কিপ করে দিতে পারো। মূলত 23 সালের আগে যে জিনিসগুলো আসবে ওটাকে স্কিপ করা যায়, কারণ এগুলো তোমাদের বইতে নাই, সো এই প্যারা নিয়েও লাভ নাই। সেম রাজপথ আবার আসছে। আচ্ছা এবার একটু দেখো, মামার বাড়ি, এটা কোন সমাস? মামার বাড়ি, হ্যাঁ বলো তো, এটা ষষ্ঠী তৎপুরুষ র এর, সো এটাও পড়ার প্রয়োজন নাই, খালি মনে রাখো মামার বাড়ি এটা একটা হচ্ছে তৎপুরুষ সমাস, জাস্ট এতটুকুই। এটাও লাগবে না। পঞ্চমী তৎপুরুষ, এটাও লাগবে না, পঞ্চমী তৎপুরুষ হবে এটা, গ্রাম ছাড়া, এটাও তোমাদের লাগবে না। কোনটি পঞ্চমী তৎপুরুষ সমাসের উদাহরণ, এটাও তোমাদের লাগবে না। ওকে, আচ্ছা এবার একটু দেখো, কেন এখন আমি এমনি কোর্সের ক্লাস হলে পুরোটা পড়াইতাম, কিন্তু এখন যেহেতু ফাইনাল প্রিপারেশনটা তোমরা নিচ্ছ, সো বইয়ের বাইরে ইররিলেভেন্ট কোনো কিছুই পড়ার দরকার নেই। দেখো শেষের দিকে, নিচের কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ? তাহলে এই যে বহুব্রীহি সমাসের যে পার্টটা আছে, বহুব্রীহি সমাস কিন্তু অনেক প্রকার। কয় প্রকার বলো তো? 6 প্রকার, তাই না? একটু এই জায়গাটায় আসো, এই যে এই জায়গায় একটু খেয়াল করো, দেখো এই যে 6 প্রকার, ঠিক আছে? এই যে 6 প্রকার, ব্যতিহার কোনটা? ব্যতিহার মনে রাখার একটা টেকনিক আছে, কি সেই টেকনিকটা? বিশেষ্য যোগ আ, বিশেষ্য যোগ ই, তাই না? দেখো এই যে বিশেষ্য হাত, এই যে হাত যোগ আ ইজ ইকুয়াল টু মানে প্লাস হাত যোগ ই, তার মানে এটা হবে হাতাহাতি। তাহলে হাতাহাতি কোন সমাস? বহুব্রীহি সমাস, এটা ব্যতিহার বহুব্রীহি সমাস। যে বহুব্রীহি সমাসে ব্যাস বাক্যে পূর্ব পদে কোনো বিভক্তি লোপ পায় না, বিভক্তি লোপ না পাওয়া মানেই অলুক, সেটা তোমার বিভক্তি কি বলে, বহুব্রীহি হোক, দ্বন্দ্ব হোক, কিংবা তোমার তৎপুরুষ হোক। এবার একটু দেখো, এবার বলছে সংখ্যাবাচক বহুব্রীহির উদাহরণ কোনটা? সংখ্যা, পূর্বপদে সংখ্যা থাকবে, সংখ্যাবাচক বহুব্রীহির উদাহরণ কোনটা? কে বলতে পারবা? ত্রিরত্ন, হাতেখড়ি, দোতলা নাকি চতুর্ভুজ? তোমাদের বই অনুসারে অ্যান্সার হবে চতুর্ভুজ, তোমাদের বই অনুসারে অ্যান্সার হবে চতুর্ভুজ, 4 ভুজ যে ক্ষেত্রের। আবার দোতলারও কিন্তু হয়, দোতলা বলতে একটা ঘরকে বোঝায়, সো এটাও কিন্তু বহুব্রীহির মধ্যে পড়ে, কিন্তু যেহেতু তোমাদের বইতে স্পষ্টভাবে দেওয়া এই যে চতুর্ভুজ, তাই আমি চতুর্ভুজটাকেই লাগাইলাম, বইয়ের বাইরে কিচ্ছু পড়ার দরকার নাই। এবার একটু দেখো, নিচের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? রাজপথ, এটা তো তৎপুরুষ। ঘি ভাত, এটা কর্মধারায় সমাস, মধ্যপদলোপী। সে তেলে ভাজা, এইটাও তৎপুরুষ সমাস। সেতার, এটা কি হবে বলতো? সেতার বলতে একটা যন্ত্রকে বুঝাইছে, তার মানে এটাই হবে একটা বহুব্রীহি সমাস, এটা অ্যান্সার। বহুব্রীহি সমাস নিষ্পন্ন পদটি কোন পদ প্রধান পায়? এই যে অন্য পদ, কারণ সেতার পূর্বপদে সে মানে 3, পরপদে তার, সেতার বলতে না তারকে বুঝায় না 3কে বুঝায়, সেতার বলতে একটা যন্ত্রকে বুঝায়, তার মানে দেখো যন্ত্র তো নাই পূর্বপদ পরপদে, দ্যাট মিন্স অন্য পদকে প্রাধান্য দেওয়া হয়েছে। এবার একটু আসো তো, বহুব্রীহি সমাসের পূর্বপদ ও পরপদ কোনোটি যদি বিশেষণ না হয় তবে তাকে কি বলা হয়? কোনোটাই বিশেষণ না। এবার দেখো তো, এই জায়গায় একটা জিনিস বলা আছে, এই যে দেখো, পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য, পূর্বপদ ও পরপদ উভয় বিশেষ্য হলে ব্যাধিকরণ, পূর্বপদ পরপদ উভয় বিশেষ্য হলে ব্যাধিকরণ।
আর পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষ্য হলে সমানাধিকার। আরেকটা জিনিস মনে রাখো, ব্যাস বাক্য থেকে একাধিক পদ উঠে গেলে সেটা মধ্যপদলোপী বা পদলোপী। এবার একটু দেখো, পারস্পরিক ক্রিয়া অর্থাৎ বিশেষ্য যোগ আ, বিশেষ্য যোগ ই যদি হয় এটা ব্যতিহার। যে বহুব্রীহি সমাসের সমসমান পদের পূর্বপদ থেকে বিভক্তি উঠে না, অক্ষুণ্ণ থাকে, অলুক। আর যেটা সংখ্যাবাচক সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি, মানে পূর্বপদে যেটা সংখ্যা থাকে। বাস এই যে সংজ্ঞাগুলা থেকে একটু তোমরা পড়ে নিও, তাহলে এটার অ্যান্সার কোনটা হবে তোমরা নিজেরা দিবা। এবার একটু আসো, কোনোটি বিশেষণ না, তার মানে দুইটাই বিশেষ্য। যদি দুইটাই বিশেষ্য হয় তাহলে কি হবে অ্যান্সার? ব্যাধিকরণ। বলছে কোনোটাই বিশেষণ না। এবার দেখো, গোফ খেজুরে কোন বহুব্রীহি সমাসের উদাহরণ বলো তো? গোফে খেজুর যার, তাই না? এখন গোফ খেজুরে দেখো তো, একটু খেয়াল করে দেখো এই জায়গায় গোফ খেজুরে, এটাও একটা নাউন। এই যে গোফ, এটাও একটা নাউন, এটাও একটা নাউন। বাট অনেক বইতে দেখবা গোফ খেজুরে এটাকে যখন বিশ্লেষণ করা হয়েছে এরকম আছে, গোফে খেজুর লেগে থাকা সত্ত্বেও সরায় না যে পদলোপী বহুব্রীহির মধ্যে দেওয়া আছে। বাট তোমাদের বইতে এখানে দেওয়া কি পূর্বপদ এবং পরপদ দুইটাই বিশেষ্য, মানে ব্যাধিকরণ। তাহলে এটা ব্যাধিকরণ বহুব্রীহির ভিতরে পড়বে। আচ্ছা, এর পরের কোয়েশ্চেনটা একটু দেখো, ব্যাধিকরণ। আচ্ছা, শেষ, প্রায় শেষ। দেখো, ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটা? ব্যাধিকরণ একটু আগেই আমরা করছি, এই যে এটা, এই যে এটা। ক্রিয়ার পারস্পরিক অর্থে কোন বহুব্রীহি হয়? এই যে ব্যতিহার হয়। কানে কানে যে কথা কানাকানি, এটা কি হবে? এটা ব্যতিহার হবে। আচ্ছা, এবার দেখো তো, পারস্পরিক ক্রিয়ার কোন অবস্থা হলে আবারও ব্যতিহার হবে। ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটা? এই যে কানাকানি, এই যে কানাকানি। আচ্ছা, এবার একটু দেখো তো, হাতাহাতি, সিমিলার, বিশেষ্য যোগ আ, বিশেষ্য যোগ ই ইজ ইকুয়াল টু ব্যতিহার। ওকে, চতুর্ভুজ শব্দটি কোন সমাসের উদাহরণ? চতুর্ভুজ বহুব্রীহি সমাসের উদাহরণ, চারভুজ যে ক্ষেত্রে। আচ্ছা, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস হলো নিচের কোনটা? সেতার, সংখ্যাবাচক বহুব্রীহি। সেতার সমস্ত পদটি কোন সমাসের উদাহরণ? সংখ্যাবাচক বহুব্রীহির উদাহরণ। সেতার কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাসের উদাহরণ। নিচের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? বলো, নিচের কোনটা বহুব্রীহি? এই যে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, ঠিক আছে, পদলোপী বহুব্রীহি। আচ্ছা, নিচের যে শব্দটি বহুব্রীহি সমাসের উদাহরণ, এই যে লাল পেরে, লাল পাড় যে শাড়ির, লাল পেরে, নিচের কোনটা বহুব্রীহি সমাস? বলো, এই যে কানাকানি, ব্যতিহার বহুব্রীহি। বলো, ডান, অল ডান। আমি এটা সেভ করে দিচ্ছি। আচ্ছা, সেভ। আগামী দিন আমরা কি পড়বো বলো তো? আগামী দিন আমরা পড়বো হচ্ছে 17 নম্বর পরিচ্ছেদ এবং 18 নম্বর পরিচ্ছেদ। 17 এবং 18 সবাই কি বুঝতে পারছো? আমরা হ্যাঁ আরো 100টা পড়বো। আমরা তো প্রায় অনেকগুলা করছি, তাই না? এখানে 349, আর আমরা শুরু করছিলাম কততে বলো তো? আমরা শুরু করছিলাম হচ্ছে 241-এ, তার মানে আমরা 108টা করছি। এবং এভাবে প্রতিদিন আমাকে 1 ঘন্টা করে দিও। হ্যাঁ, ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী পর্বে। আর এই ক্লাসগুলো ইউটিউবে চলে যাবে। আসসালামু আলাইকুম।